আপনারা পরিশ্রম করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, অস্বীকার করার কোনো জো নেই। কিন্তু এই যে প্ল্যাটফর্ম তৈরি করা দেয়া হয়েছে, এই প্ল্যাটফর্মটা একদিনই তৈরি হয়নি। এই প্ল্যাটফর্ম তৈরি করার জন্য বছরের পর বছর মানুষকে গুম হতে হয়েছে। এই প্ল্যাটফর্ম তৈরি করার জন্য মানুষকে রক্ত দিতে হয়েছে। এবার প্ল্যাটফর্ম তৈরি করার জন্য মানুষকে জীবন দিতে হয়েছে। এই প্ল্যাটফর্ম তৈরি করার জন্য জনাব তারেক রহমানকে এক্সাইলে থাকতে হয়েছে। আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেশে আসতে পারেনি। এই প্ল্যাটফর্ম তৈরি করার জন্য হচ্ছে বারুদ। সংস্কার, নির্বাচন এবং সমসাময়িক রাজনীতির নানা ইস্যু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নাগরিক সংলাপে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাইফুল শাহিন। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। জনাব হাবিব, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। কেমন আছেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য, আমি ভালো আছি। জনাব হাবিব, আমরা আসলে বর্তমান যে বাংলাদেশ, যে জুলাই আগস্ট আন্দোলন যেটাকে আমরা বলছি যে নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, আপনি যেহেতু অস্ট্রেলিয়ায় বিএনপি রাজনীতির সাথে জড়িত, দীর্ঘদিন সেখানে রাজনীতি করছেন এবং দীর্ঘদিন পরে দেশে ফিরেছেন আপনি, যেটি আমরা জানতে পেরেছি। কারণ গত সরকারের সময় হয়তো দেশে ফিরতে পারেননি বা যে কোনো সমস্যা ছিল। এই যে নতুন দেশে এলেন, আপনারই দেশ, আপনারই মাটি, নতুন করে নতুন দেশে এলেন, একটু যদি সেই শুরুটা একটু বলেন যে কেমন এই আন্দোলনের সাথে কিভাবে যুক্ত ছিলেন, তারপর এসে কেমন লাগছে? আমি এসে লাগছে তো খুবই ভালো লাগছে। এদেশ আমার দেশ ছিল না। আমরা বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আসলে গণপ্রজাতন্ত্রী না। এদেশ ছিল কোনো একজনের, একটি পরিবারের, একটি গোষ্ঠীর, একটি নিষ্পেষিত শকুনের। আর তখন এই শকুনদেরকে তাড়িয়ে যখন এই দেশ আবার মানুষের হলো, তখন সে দেশ আসার সুযোগ পেয়েছে। যখন আমি আমার ঘর আমার হয়, তখন ঘরে এলে যে অনুভূতি হয়, সে অনুভূতি আমারও হয়েছে। আমি মনে করি, আমি না, রাজনীতি করি বলে এই জন্যও না, যে মানুষের বিবেক আছে, যে মানুষের মানবতা বোধ আছে, যে মানুষের হৃদয় আছে, সে মানুষ অন্যায় অত্যাচারের বিপক্ষে রুখে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা। আমার ভিতরে যদি এটুকু মনুষ্যত্ব না থাকে, আমি আমার চোখের সামনে অন্যায় দেখব আর আমি চুপ করে বসে থাকবো, এটা কেমন কথা হলো? এটা তো হতে পারে না। আমাকে অনেকে প্রশ্ন করে যে জুলাই অভ্যুত্থানে আপনি এরকম সক্রিয় ছিলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করেছেন, আপনারা যদি বিদেশের মাটিতে যান, বাংলাদেশের বিপক্ষে কথাগুলো বলেন, ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। তখন আমি বলি কি, ভাই তুমি তোমার পাগড়ির কথা চিন্তা করছো, তোমার পরিণত লুঙ্গি নাই, এটা দেখো। আমি যখন নিজেকে যদি ক্লেম করতে হয় মানুষ হিসেবে, আর আমার চোখের সামনে যখন ঘটে যায় হত্যা, নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলার চলতে থাকে, মানুষের নিঃশ্বাসে বাতাসগুলো উত্তপ্ত হয়ে যায়, আর আমি চুপ করে বসে আছি, আমি নিজেকে মানুষ দাবি করছি, কেমন মানুষ আমি? সেই তাড়না থেকেই যুক্ত হওয়া বেসিক্যালি। প্রবাসে থেকেও আপনারা যেটি করেছেন, এটি আসলে বড় ধরনের অবদানই বলা চলে, যে বাংলাদেশের আন্দোলন সংগ্রামে প্রবাসীরা যে ভূমিকা রাখে। আমরা তো সবসময় বলি যে রেমিটেন্স যোদ্ধা, শুধু আর্থিকভাবেই প্রবাসীরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়। এটি কিন্তু আসলে এখন আর বলার সুযোগ নেই। এখন বলতে হবে যে দেশের সব কিছুর সাথেই, রাজনীতি থেকে শুরু করে আন্দোলন সংগ্রাম, সব কিছুর সাথেই প্রবাসীরা রয়েছে। তো এই যে আপনারা যে বিএনপি রাজনীতি করছেন প্রবাসে, এবং এই এখন যেটি বাংলাদেশের সবচেয়ে পরিচিত শব্দ এবং সবার মুখে মুখে সংস্কার, নতুন এই দেশের যে সবাই বলছে, বিএনপি সংস্কারের কথা বলছে, অন্যান্য দলরা বলছে, যারা এই সরকারে রয়েছে তারা বলছে, তো তারেক রহমানের যে 31 দফা, সেখানে তো সংস্কারের বিস্তর বিষয়গুলো রয়েছে। সেটি নিয়ে আসলে আপনারা কিভাবে কাজ করছেন, আর সেখানে প্রবাসীদের জায়গাটা কতটুকু রয়েছে? সংস্কার একটি এক্সটেন্ডেড একটা ওয়ার্ড, এবং এই সংস্কার হইতে হয়। পৃথিবী যেদিন তৈরি হয়েছে, পৃথিবীতে মানুষ যেদিন পা রেখেছে, সেদিন থেকেই শুরু হয়েছে একটা সভ্যতা তৈরির, একটা বিল্ডিং তৈরির। এটাকে আবার সংস্কার করতে হয়, আবার সময় যায়, আরেকটা সংস্কারের প্রয়োজন পড়ে। সংস্কার হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, সংস্কার হইতেই হবে। এখন বিষয় হচ্ছে যে আমার একটা সূচক থাকবে, ইন্ডেক্স, যে আমি এই টাইমলাইনের মধ্যে এইটুকু সংস্কার আমি চাই,
তাহলে আবার একটা যদি এই অনুযায়ী আমি কাজ করি তাহলে আমার লক্ষ্যে আমি পৌঁছতে পারবো। আর যদি আমি শুধু বলি সংস্কার করব সংস্কার করব সংস্কার করব তাহলে তো হবে না। এর জন্য একটা রোড ম্যাপের প্রয়োজন পড়ে, যে রোড ম্যাপটা জনাব তারেক রহমান দিয়েছেন। সেখানে স্পেসিফিক্যালি আপনার কথা বলা হয়েছে, 12 নম্বর দফার মধ্যে সাংবাদিকদের কথা বলা হয়েছে, যে সংবাদ কমিশন গঠন করা হবে, মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করা হবে। জি, শুধুমাত্র এইটা না, স্বাস্থ্য, শিক্ষা, রেইনবো নেশন, ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন, যত সেক্টর আছে চিন্তা করতে পারেন। প্রথমত ছিল এটা 27 দফা, তারপরে অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলে এটাকে এক্সটেন্ড করে 31 দফা করা হয়েছে। তো এইটা হচ্ছে একটা রূপরেখা দেয়া, আমি এগুলো করতে চাই। আর একটা বিষয় হচ্ছে সংস্কার, বর্তমান যে সরকারের কথা বললেন তারাও সংস্কারের কথা বলছে, কিন্তু সমস্যাটা হলো আমরা যারা রাজনীতি করি আর যারা রাজনীতি করি না, সাধারণ মানুষ যারা আছি, আমাদের সংস্কার বলতে যদি আমাদেরকে একটা ইন্ডেক্স দিতেন যে আমি এই সংস্কারগুলো করতে চাই, কি সংস্কার, নির্দিষ্ট করে নির্দিষ্ট স্পেসিফিক এই সংস্কারগুলো করতে চাই, এই সংস্কারগুলো করতে গেলে আমার এই জনসংখ্যার প্রয়োজন, জনবলের প্রয়োজন, এই ইনস্ট্রুমেন্টের প্রয়োজন এবং আমার এই টাইম ফ্রেমের প্রয়োজন, নির্দিষ্ট একটা সময়, তাইলে হলো কথাটা সঠিক থাকে। আর যদি আমি প্রতিদিন বলি সংস্কার, আমি সংস্কার করে তারপরে নির্বাচন দেব, আমি সংস্কার করে এটা করব, তাহলে তো সংস্কার সংস্কার সারা জীবন বলা যাবে, কিয়ামত পর্যন্ত সংস্কার বলতে পারবেন, আপনার সংস্কার তো শেষ হবে না। একটা টাইম ফ্রেম যদি দিতে পারেন, একটা ওনার টার্গেট যদি দিতে পারেন, একটা রোড ম্যাপ যদি দিতে পারেন, তাহলেই জনগণ আশ্বস্ত হতে পারবে। আর আমাদের প্রবাস থেকে আমরা যুক্ত হওয়ার পেছনে কি এখন হয়ে গেছে একটা গ্লোবাল ভিলেজ। রাইট, আপনি সিঙ্গাপুরে যাবেন, ইউ নিড 3.5 hours, দ্যাটস ইট। আপনি যদি উত্তরবঙ্গে যেতে হয় তাহলে তো আপনার 7-8 ঘন্টা লাগে, আপনি এর মধ্যে সিঙ্গাপুর থেকে ঘুরে চলে আসতে পারবেন। পৃথিবীটা হয়ে গেছে একটা গ্লোবাল ভিলেজ, সেই সুবাদে আমাদের আর সেই সুযোগটা নাই যে একটা মানুষ বিদেশে আছে অথবা দেশের মধ্যে কিভাবে কি করবে, অথবা দেশে আছে বিদেশে কি করতে পারবে। আমার মনে হয় যে গণ্ডি থেকে বের হয়ে আমাদের আসার সময় এসেছে। আমাদের সময় এসেছে, ওই যে একটা কবিতা ছিল, কথা ছিল, ভাষার কসম খেয়ে আমরা দাঁড়াবো ঘিরে আমাদের মাতৃভূমি, জল অরণ্য জমিন পাহাড় ও সমুদ্রের দিগন্ত উপকূল। আমাদের ওই কথায় ফিরে যেতে হবে যে আমরা আমাদের ভাষার কসম খেয়ে, দেশের কসম খেয়ে যুথবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব, যে যেখানেই থাকি না কেন। আমরা যদি তা পারি তাহলেই সুন্দর হবে। জনাব হাবিব, যে গল্প করছিলাম আপনার সাথে, এই যে সংস্কার, রাজনীতি, নির্বাচন, আপনি নিশ্চয়ই জানেন যে নির্বাচন নিয়েও আলোচনা হচ্ছে যে সংস্কার কখন হবে শেষ বা নির্বাচন কবে হবে, এবং বিএনপি বারবার বলছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার জন্য। ইতিমধ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনের একটি আনুমানিক সময় বলা হয়েছে যে 25-এর শেষ অথবা 26-এর শুরু। আবার সরকারের অনেকেই আবার বলছে সেটি 26-এর মাঝামাঝি সময়, নির্দিষ্ট করে কিন্তু বলা হচ্ছে না। সেটি যেমন একটি বিষয়। আপনি সংস্কারের কথা বললেন যে সংস্কার আসলে একবারেই সব করে ফেলা যাবে তাও না, এটি একটি প্রসেসের মধ্যে একটি সরকার আসবে, তারাও সংস্কার করবে, এইভাবে চলতে থাকবে। তো আপনার কাছে কি মনে হয় যে আসলে নির্বাচনটা আসলে এখন কোন সময়ে হওয়া উচিত, বা কেমন নির্বাচন? এই সংস্কারের পর নির্বাচন কমিশন নিয়েও তো সংস্কারের একটি কমিশন ছিল, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তারাও বিভিন্ন সুপারিশ দেবে 31 তারিখের মধ্যে, 31 ডিসেম্বরের মধ্যে। সেটি আসলে কিভাবে দেখছেন? আমি দেখছি বিএনপি নির্বাচন দেওয়ার কথা বলছে। আসলে বিএনপি বলছে বললে, আর যদি স্পেসিফিকলি আপনাকে বলতে হয়, বিএনপি জনগণের কথাটা বলছে। জনগণ কি চায়? এ রাষ্ট্র বিএনপির না, এ রাষ্ট্র অন্য কোনো রাজনৈতিক দলের না, এ রাষ্ট্র হচ্ছে জনগণের। এদেশ জনগণের দেশ। জনগণ যা চায় তাই কোনো রাজনৈতিক দলকে, কোনো সরকারকে করতে হবে। এটাই স্বাভাবিক নীতি, এটাই স্বাভাবিক নিয়ম। তাহলে বিএনপি এখন নির্বাচন কথা বলছে কেন? কারণ জনগণ চাইছে, তার একটা নির্বাচন চাইছে। কেন চাইছে? এর অনেকগুলো কারণ বলা যেতে পারে কেন চাইছে। গত 15 বছর, 17 বছরের মধ্যে তার একটা ভোট দিতে পারেনি। আপনার এই জনগণ ভোট দিতে চায়। প্রত্যেকটা মানুষের
এটা বলা হয় হিউম্যান ইনস্টিংক্ট। হিউম্যান ইনস্টিংক্টটা আল্লাহ আমাদের কীভাবে তৈরি করেছেন হয়তো, যে আপনি যখন কোনো জিনিসের মধ্যে পার্টিসিপেট করবেন তখন সেই জিনিসের প্রতি আপনার ইন্টারেস্ট গ্রো করবে। আপনার যখন পার্টিসিপেশন থাকবে না তখন সেই জিনিসের প্রতি আপনার কোনো ইন্টারেস্ট গ্রো করবে খুব বেশি থাকবে না। দ্যাটস দ্য বেসিক পয়েন্ট। অনেক তাত্ত্বিক আলোচনা করা যেতে পারে, অনেক থিওরি দেওয়া যেতে পারে, ডগমা আসতে পারে, বাট এ বেসিক পয়েন্টটা এটা হচ্ছে জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার যদি হয় তাহলেই আমাদের পক্ষে সুষ্ঠু সুন্দরভাবে চলা সম্ভব। আজকে যদি আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন বাংলাদেশের, আমি উইথ ডিউ রেসপেক্ট টু দ্য গভর্নমেন্ট যারা এখন ইন্টারিম গভর্নমেন্টে আছেন, ডক্টর প্রফেসর ইউনুস সাহেব, নোবেল লরিয়েট, ভেরি অনারেবল পারসন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তাকে অসম্মান করার কোনো জো নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনার এক্সপার্টিস যেখানে, আপনি সেখানেই আপনার জিনিসটা দেখাতে পারবেন। আপনি একজন সাংবাদিক মানুষ, আমি একজন ইঞ্জিনিয়ার মানুষ। আমাকে যদি বিল্ডিং বানাতে হয় আমি কি বানাতে পারবো? আপনাকে যদি বলি আপনি কি বিল্ডিং বানান, ভেজাল লাগবে, সম্ভব না। আমাকে যদি বলেন আপনি সাংবাদিকতা করেন, ভেজাল লেগে যাবে। দ্যাটস দ্য বেসিক পয়েন্ট। পৃথিবী, এই সভ্যতা তৈরি হয়েছে, রাজনীতিবিদদের অনেক দোষ থাকতে পারে, রাজনীতিবিদদের অনেক ক্রিটিক্স থাকতে পারে, অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু সভ্যতা, পৃথিবীর সভ্যতা তৈরি হয়েছে রাজনীতিবিদদের মাধ্যমেই। রাজনীতিবিদরাই পৃথিবীর সভ্যতাটাকে আজকের এই সভ্যতার পর্যায়ে উত্তীর্ণ করেছেন রাজনীতিবিদরাই। এখন রাষ্ট্র পরিচালনার জন্য যদি রাজনীতিবিদ বাদ দিয়ে আমলা দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন তাহলে তো রাষ্ট্র খুব বেশি ভালো পরিচালিত হবে না। দ্যাটস দ্য বেসিক পয়েন্ট। জনগণ চাচ্ছে তাদের নির্বাচিত কিছু মানুষ, রাজনীতিবিদ সরকার চালাবে। এই জনগণের কথাটাই বিএনপি বলছে। ভোটের মাধ্যমে যারা আসবে তাদের ভিতরে একটা জবাবদিহিতার প্রশ্নও থাকবে। রাইট, অ্যাকাউন্টেবিলিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা গত 15 বছর 7 মাসে ছিল না। যেই একজন মানুষ, পলাতক রানী খুনি হাসিনা, উনি যা বলতেন, আঙ্গুলের ইশারায় যা বলতেন তাই হতো। আপনি আওয়ামী লীগ করবেন, আপনার কোনো জবাবদিহিতার কোনো বিষয় ছিল না। অ্যাকাউন্টেবিলিটি পৃথিবীর যে কোনো জায়গায় চেক অ্যান্ড ব্যালেন্স যদি না থাকে তাহলে কোনো জিনিসই সুন্দর হতে পারে না। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে ভোট করার মতো পরিবেশ বা সেই সক্ষমতা এখন রয়েছে কিনা? এইটা আমার একটা বেসিক কোশ্চেন টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট, যে ওনারা 8ই অগাস্ট শপথ গ্রহণ করলেন, আর আজকে কত তারিখ হলো? এতদিনের মধ্যে ওই ভোটের জন্যে, ভোটের পরিবেশ তৈরি করার জন্যে কি কি কাজ হয়েছে যদি আপনি দেখেন এই টাইমটার জন্য। আপনি একটা তত্ত্বাবধায়ক সরকার দেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টাস্ক কি? তা হচ্ছে নির্বাচনের জন্য সক্ষম একটা টিম গঠন করা, একটা পরিবেশ তৈরি করা, নির্বাচনটা দিয়ে দেয়া। আমার তো মনে হয় এই সরকার যারা আছেন এখন তাদের নির্বাচনের চেয়ে অন্যান্য সংস্কারের কথা নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। সংস্কার করেন, আপত্তি নেই, কিন্তু আপনার টোটাল আপনার কনসেন্ট্রেশনটা তো থাকার কথা ছিল হচ্ছে আপনার নির্বাচন সম্বন্ধীয়। কিন্তু নির্বাচন সম্বন্ধীয় কাজ কি হয়েছে? হয়নি। এখন সেই পরিবেশ পরিস্থিতি এখনো তৈরি হয়নি। কিন্তু আমি যেটা উদাত্ত আহ্বান জানাবো ইন্টারিম গভর্নমেন্টকে, আপনারা নির্বাচন সম্পর্কিত কি কি প্রয়োজন আপনারা সেই জিনিসগুলোকে অ্যানালিস্ট করেন। অ্যানালিস্ট করে রাজনৈতিক যে দলগুলো আছে, বিএনপি একটা বড় স্টেক হোল্ডার, আর যারা ছোট স্টেক হোল্ডার আছে তাদেরকে সব সাথে নেন, সাথে নিয়ে বলেন আমি এই রোডম্যাপ দাঁড় করিয়েছি নির্বাচনের জন্য, আপনারা আমাকে কিভাবে হেল্প করতে পারেন? পরামর্শ দেন। পরামর্শ না, আপনারা আমাকে কিভাবে হেল্প করতে পারেন, আমি আপনাদের হেল্প চাই, আপনাদের হেল্প নিয়েই এই নির্বাচন আমি অনুষ্ঠিত করব। রাজনৈতিক দলগুলোর সহযোগিতার প্রয়োজন বলছেন? রাইট, অফকোর্স। তাইলে সবচেয়ে সুন্দর হয়, ইজি হয়, টাস্কটা সুন্দরভাবে অ্যাকমপ্লিশ করা সম্ভব হবে। তা তো হচ্ছে না। এখন হচ্ছে কি, আরেকটা কথা বলি, হচ্ছে আমরা ছাত্র জনতা যে আন্দোলন করেছে, ছাত্র জনতার আন্দোলনে আমরা আজকে স্বাধীন হলাম দ্বিতীয়বারের মতো। ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ছোট ভাইদেরকে আমি যদি ধন্যবাদ না দিই তাহলে আমার কৃপণতা করা হবে। এই ছাত্র আন্দোলনের সময় আমার আপন ভাতিজা, হি ওয়াজ অ্যারেস্টেড, হি ওয়াজ টর্চার্ড ইন দ্য জেল। আমার আপন কাজিন, ছোট খালার ছেলে, হি ওয়াজ অ্যারেস্টেড, হি ওয়াজ টর্চার্ড ইন দ্য জেল। আপনারা পরিশ্রম করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, অস্বীকার করার কোনো জো নেই। কিন্তু এই যে প্ল্যাটফর্ম তৈরি করা দেওয়া হয়েছে, এই প্ল্যাটফর্মটা একদিনই তৈরি হয়নি।
এই প্ল্যাটফর্ম তৈরি করার জন্য বছরের পর বছর মানুষকে গুম হতে হয়েছে, এই প্ল্যাটফর্ম তৈরি করার জন্য মানুষকে রক্ত দিতে হয়েছে, এরপর প্ল্যাটফর্ম তৈরি করার জন্য মানুষকে জীবন দিতে হয়েছে, এই প্ল্যাটফর্ম তৈরি করার জন্য জনাব তারেক রহমানকে একজাইলে থাকতে হয়েছে, আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেশে আসতে পারেনি। এই প্ল্যাটফর্ম তৈরি করার জন্য হচ্ছে বারুদ দিনে 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 তৈরি হয়েছে, তখন হয়েছে যে বিস্ফোরণ। আমরা আসুন একসাথে মিলে ছাত্র জনতা, তরুণ, বৃদ্ধ, আবাল, বৃদ্ধ বনিতাকে নিয়ে একসাথে আমরা একটি স্বপ্নের সুন্দর সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করি। নিশ্চয়ই, সেটি আসলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত এবং সাধারণ ছাত্র জনতা আমরা যেটি বলি, তারাও সেটি জানে এবং তারাও সেটি বলে যে আমরা সবাই মিলেই, যারা রাস্তায় ছিল, যারা আন্দোলন করেছে, যারা রক্ত দিয়েছে, তারা সবাই মিলেই এই দেশকে নতুন করে স্বাধীন করেছে। সেটি আসলে না বলার কিছু নেই। আমরা শুনছিলাম আপনার খুবই দারুণ করে বলছিলেন যেসব ঘটনা। তো আমরা শেষ পর্যায়ে এসে আপনার কাছে জানতে চাই, আপনি তো প্রবাস জীবন থেকে এখন দেশে এসেছেন, নিশ্চয়ই প্রবাসের রাজনীতির সাথে যারা জড়িত থাকে আমরা এরকম একটু বেশি মানে বোঝা যায় যে তারা আসলে দেশে এসে দেশের মানুষের সাথে রাজনীতি করতে চায়, সে তার এলাকায় কাজ করতে চায়। তো নিশ্চয়ই আপনি তো চাঁদপুর আপনার বাড়ি, চাঁদপুর 1 আসন সম্ভবত আপনার হয়তো আমরা এরকম শুনেছি যে একটু ইচ্ছা রয়েছে সামনে যদি সুযোগ আসে মানুষের জন্য কাজ করার, জনপ্রতিনিধি হিসেবে। তো আসলে এলাকার জন্য আসলে কি করছেন আপনি, বা এলাকার মানুষ আপনাকে কিভাবে নিচ্ছে? দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এলাকায় কাজ করার ইচ্ছা সেই ছোটোবেলা থেকেই। আমি ছাত্র রাজনীতি যেহেতু করেছি, মানুষের সাথে কাজ করেছি, মানুষের জন্য কাজ করেছি, মানুষের জন্য উৎসর্গ করে দেয়াই হচ্ছে মানুষের জীবনের পরম সার্থকতা। এই হচ্ছে আমার বদ্ধমূল চিন্তা বা বিশ্বাস। সে বিশ্বাস থেকে মানুষের জন্য কাজ করেছি এবং করছি। আমার কচুয়ায় আমি যে কাজটা এখন করছি সেটা হচ্ছে জনাব তারেক রহমান যে 31 দফাটা দিয়েছেন, 31 দফাটার মধ্যে মানুষের যে কথাটা আছে, প্রতিটা সেক্টরকে যেভাবে সংস্কারের জন্য উনি রূপরেখা দিয়েছেন, আমি প্রতিটা মানুষের কাছে 31 দফাটা নিয়ে যাচ্ছি। নিয়ে গিয়ে বলছি, এই 31 দফা জনাব তারেক রহমান দিয়েছেন। উনি বলেছেন আপনারা যেভাবে চান রাষ্ট্র সেভাবে পরিচালিত হবে। এখন এই 31 দফাটা আপনি পড়ে দেখেন আপনার কথাটা সেখানে আছে কিনা। উনি বলেছেন এটা কোনো বাইবেল নয়, এটা কোরআন নয়, এটা পরিবর্তনযোগ্য। আপনি পড়েন, আপনি মতামত দেন। যদি আপনি মনে করেন যে কোনো জিনিস বাদ পড়েছে, সেটা জনাব তারেক রহমান প্রতিটা কর্মশালার মধ্যে উনি বলেছে আমরা সেটাকে পরিবর্তন করব, সংশোধন করা, আমরা এটা সংশোধন করব। শুধু তাই নয়, উনি আরেকটা কথাও বলেছেন যে এখানে যদি মনে করেন কোনো জিনিসের সাথে কন্ট্রাডিক্ট করে, আপনি পছন্দ করছেন না এমন কোনো দফা, সেখানে আপনি মতামত দিতে পারেন। সেই কথাটা আমি জনগণের কাছে নিয়ে যাচ্ছি, প্রতিটা মানুষের কাছে নিয়ে যাচ্ছি, মানুষের ঘরে ঘরে নিয়ে যাচ্ছি, এবং এই ঘরে ঘরে নিয়ে গিয়ে আমি ভালো একটা রেসপন্স পাচ্ছি মানুষের কাছ থেকে। আমি নতুন মানুষ, অনেকেই আমাকে চিনেন না। যখন আমি মানুষের কাছে যাই, মানুষের সাথে কথা বলি, মানুষ আমাকে আপন করে নেয়। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া। এটা আমার এবং আমার মা বাবার দোয়া। আমি মানুষের কাছে যখন যাই, এটা নিয়ে মানুষ এমব্রেস করে। আরেকটা জিনিস, আমার এলাকার না, শুধুমাত্র প্রতিটা এলাকার মধ্যেই একটা সুস্থ প্রতিযোগিতা আছে। বিএনপি যেহেতু একটা বড় রাজনৈতিক দল, সে বড় রাজনৈতিক দলের মধ্যে অনেকগুলো নেতৃত্ব বেশি, কর্মী বেশি, সেখানে একটা কম্পিটিশন থাকবে, একটা হেলদি কম্পিটিশন থাকা জরুরি গণতন্ত্রের জন্য। তা আমার এলাকায়ও সেই হেলদি কম্পিটিশনটা আছে। আমার স্পষ্ট বার্তা হচ্ছে আমার টোটাল কনস্টিটিউয়েন্সির মানুষের জন্য যে আমি নেতা হব না আমি জানি না, আমি এসেছি আপনাদের সাথে কাজ করার জন্যে, আপনাদেরকে সাথে নিয়ে না, আমি আপনাদের সাথে কাজ করতে এসেছি। কেন? আপনারা এই কনস্টিটিউয়েন্সির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ, আপনারাই জানেন কোন জায়গায় কি সমস্যা আছে, আপনারাই জানেন এর সলিউশন কি হতে পারে। সুতরাং আমি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করব। এখন দল যাকে চিন্তা করে যে এই সময়ের জন্য হু উইল বি দ্য পারফেক্ট ক্যান্ডিডেট ফর দিস কনস্টিটিউয়েন্সি, তাকে নির্বাচন করবে। দল যাকে নির্বাচন করে আমি তার হয়ে কাজ করব। দল যদি মনে করে আমি
ভালো, যদি মনে করেন না আমি না হয় আরেকজন, আমি তার হয়ে কাজ করব। আমি ধানের শীর্ষের মানুষ, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের একজন সৈনিক, এটি আমার সবচেয়ে বড় পরিচয়। আপনি তো মানুষের জন্য কাজ করবেন, এলাকায় রাজনীতি করবেন, ভোটে দাঁড়াবেন, মানুষ কেন আপনাকে ভোট দেবে? মানুষ কেন আমাকে ভোট দিবে? মানুষ আমাকে ভোট দিতে বাধ্য নয়, এবং আমাকে ভোট দেওয়া উচিত নয় মানুষের। তারা আমাকে চিনে না, তারা আমাকে জানে না, তারা আমাকে কেন ভোট দিবে? আমাদের কনস্টিটিউয়েন্সির মধ্যে অনেকগুলো প্রার্থী আছে, এর মধ্যে একজন হেভিওয়েট প্রার্থী আছে, ওনার নাম হচ্ছে আনোয়ার হাসানুল হক মিলন সাহেব, শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, এবং 18 সালে আরেকজন নির্বাচন করেছিলেন, ওনার নাম হচ্ছে জনাব মোশাররফ মিয়াজি। দুজন যেহেতু পরিচিত, সেই দুজনের বাদ দিয়ে কেন ইঞ্জিনিয়ার হাবিবকে তারা ভোট দিবে? এটা ভেরি গুড পয়েন্ট। আমার কাছে এই অ্যাপ্রোচটা হচ্ছে, আমি মানুষের কাছে ঘরে ঘরে যাচ্ছি, এটা হচ্ছে আমার 1 নাম্বার পয়েন্ট। তারা শুনছি আপনি কি চান, আমি নোট করছি তাদের পয়েন্টগুলো, তারা কি রিফর্মেশন চায়, তারা কিভাবে চায় আমাদের এই কনস্টিটিউয়েন্সি চলবে, সেটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেই বাংলাদেশ হবে শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়নের বাংলাদেশ না। আমি মানুষের কাছে গিয়ে বলছি, জনাব তারেক রহমানের নেতৃত্বে এমন একটা বাংলাদেশ চলুন গঠন করি যে বাংলাদেশের মধ্যে মানুষের আত্মিক বন্ধন তৈরি হবে। মানুষের মধ্যে যে বিভেদ তৈরি হয়ে আছে তার প্রতিবেশীর সাথে, তার সে বিভেদটাকে লাঘব করে দিয়ে মানুষের মধ্যে বন্ধন সুদৃঢ় করার রাজনীতি। আমার মনে হয় এই যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচ মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে, এবং এটা রেসপন্স আমি খুব ভালোভাবে পাচ্ছি। সারা পাচ্ছেন? খুব ভালোভাবে পাচ্ছি। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, আপনি যখন গ্রামের কোনো বাড়িতে যাবেন, কোনো গ্রামে ঢুকবেন, দুইটা প্রতিবেশীর তাদের যে বর্ডার আছে, তা আপনি দাঁড়ালে বুঝতে পারবেন দুজন প্রতিবেশীর মধ্যে সুসম্পর্ক নাকি খারাপ সম্পর্ক বোঝা যায়। আমি যে অভিজ্ঞতাটা পেয়েছি, দেখেছি যে তাদের মধ্যে আগে যে 12 বছর আগে যে বাংলাদেশ দেখে গিয়েছিলাম, মানুষের মধ্যে যে সম্প্রীতি ছিল, সেই সম্প্রীতিটা নষ্ট হয়ে গেছে। অনেকটাই নেই এখন আর। আমার অ্যাপ্রোচটা ঠিক এই জায়গাটার মধ্যে, আসুন আমরা একটা পরিবার গঠন করি। আমার অ্যাপ্রোচ হচ্ছে সবার কাছে আমরা একটা পরিবার হিসেবে একটি কচুয়া গঠন করতে চাই, একে অপরের সাথে থাকি। রাইট, এবং কচুয়ার মানুষ সেই জিনিসটাকে গ্রহণ করেছে, খুব ভালো রেসপন্স পাচ্ছি। আই থিঙ্ক দ্যাটস দ্য থিঙ্ক দে ক্যান হেল্প মি টু সাপোর্ট টু ওয়ার্ক উইথ দ্যাম। ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। Thank you. আপনি আপনার কাজগুলো আপনার মতো করে করবেন, আপনার এলাকার মানুষও আপনার সাথে থাকবে আশা করছি। এটি আপনার জন্য, আপনার এলাকার এবং আপনার ভোটের জন্য একটি প্লাস পয়েন্ট আপনি মনে করছেন। শুভকামনা রইল আপনার জন্য, আপনি আরও এগিয়ে যান। আজকের আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজনে। দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।